কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতির ভেতরে ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে, যেটা সাধারণ মানুষের চোখে পড়ছে না। বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু পর্দার আড়ালে এমন কিছু আলোচনা চলছে যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। তারা এখন মাথা ঘামাচ্ছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আর গোয়েন্দা সূত্র থেকে এমন খবর বেরিয়ে আসছে যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। দাবি করা হচ্ছে ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে একটা বড় ধরনের সামরিক সহযোগিতা নিয়ে গোপন আলোচনা চলছে, আর এই আলোচনার বিষয়বস্তু হলো সাবমেরিন। খবরটা এমন যে ইরান উত্তর কোরিয়াকে একাধিক সাবমেরিন দিতে পারে। কিছু বিশ্লেষক তা বলছেন সংখ্যাটা 1 বা 2 নয়, প্রায় 7টি পর্যন্ত সাবমেরিন হতে পারে এই লেনদেনে। যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি, কোনো দেশ মুখ খুলেনি এই বিষয়ে, কিন্তু তারপরও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ এই ধরনের খবর যখন বেরিয়ে আসে তখন তার পেছনে কিছু না কিছু থাকেই। আগুন ছাড়া ধোঁয়া ওঠে না, এই কথাটা এখানে খুব প্রযোজ্য। এই খবর সামনে আসার পর অনেকেই বলছেন যদি সত্যি সত্যি ইরানের সাবমেরিন উত্তর কোরিয়ার হাতে চলে যায় তাহলে এর প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় একটা বড় ধাক্কা লাগবে। ভবিষ্যতের কৌশলগত হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে যাবে। পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চল আর মধ্যপ্রাচ্যে এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে। এটা কোনো ছোট বিষয় নয় একদমই। উত্তর কোরিয়ার নৌবাহিনীর দিকে একটু তাকানো যাক। কাগজে কলমে তাদের নৌবাহিনী বেশ বড়, অনেক সাবমেরিন আছে তাদের কাছে, কিন্তু সমস্যা হলো সেগুলোর বেশিরভাগই প্রযুক্তিগত দিক থেকে বেশ পুরনো। সোভিয়েত আমলের নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অধিকাংশ সাবমেরিন। সেই যুগের প্রযুক্তি এখনকার আধুনিক রাডার আর নজরদারি ব্যবস্থার সামনে কতটা কার্যকর সেটা নিয়ে সামরিক বিশ্লেষকদের মনে বড় প্রশ্ন আছে। তারা মনে করেন এই পুরনো সাবমেরিনগুলো আধুনিক প্রযুক্তির কাছে অনেকটাই অসহায়। এই পরিস্থিতিতে যদি ইরানের কাছ থেকে তুলনামূলক আধুনিক প্রযুক্তি পাওয়া যায় তাহলে সেটা উত্তর কোরিয়ার জন্য এক বিশাল কৌশলগত সুবিধা হয়ে দাঁড়াবে। তাদের সামরিক সক্ষমতা অনেকখানি বেড়ে যাবে, পানির নিচে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হবে, আর পানির নিচের যুদ্ধ মানেই আলাদা একটা জগৎ। সেখানে কে কোথায় আছে বোঝা যায় না, কে কখন আক্রমণ করবে আন্দাজ করা যায় না। এই অনিশ্চয়তাই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি। ইরানের যে সাবমেরিনগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আকারে খুব বড় নয়, এগুলো সাধারণত মাঝারি অথবা ছোট আকারের সাবমেরিন, কিন্তু এদের একটা বিশেষ গুণ আছে। পানির নিচে চলার সময় এগুলো তুলনামূলকভাবে অনেক কম শব্দ করে, মানে এগুলো নীরব চলতে পারে, শত্রুর নজরে না পড়ে কাজ করতে পারে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই ধরনের সাবমেরিনের ওজন প্রায় 600 টনের কাছাকাছি। এগুলো গভীর পানিতে কাজ করতে পারে ঠিকই, কিন্তু বিশেষ করে অগভীর সমুদ্র এলাকায় কার্যক্রম চালানোর জন্য এগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই সাবমেরিনগুলো কি কি বহন করতে পারে সেটাও জানা দরকার। সাধারণত এগুলো টর্পিডো বহন করতে পারে, নো মাইন বসাতে পারে, এন্টিশিপ মিসাইল নিয়ে যেতে পারে, মানে একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু এদের কাছে আছে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উন্নত সংস্করণগুলোতে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাও যুক্ত করা হয়েছে। তবে এই তথ্যগুলো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু যদি সত্যি হয় তাহলে ভাবতে গেলেই গায়ে কাঁটা দেয়। পারস্য উপসাগরের কথা বলা যাক। এটা একটা অগভীর জলের এলাকা। এই অঞ্চলে ইরানের এই ধরনের সাবমেরিন বহুদিন ধরে সফলভাবে নজরদারি চালিয়ে আসছে। এই এলাকাটা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা সহ বিভিন্ন দেশের নৌজাহাজ এখানে নিয়মিত টহল দেয়, আর সেই একই জায়গায় ইরানের সাবমেরিনও টহল দেয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে এই সাবমেরিনগুলো উন্নত 6th জেনারেশনের রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। এটা সত্যি হলে বুঝতে হবে ইরান নিজেদের প্রযুক্তি কতটা উন্নত করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান অত্যাধুনিক বিদেশি প্রযুক্তি সরাসরি পাচ্ছে না, এটা সবাই জানে, কিন্তু তারা বসে থাকেনি। নিজেদের মতো করে তারা এই সাবমেরিন প্রযুক্তিকে গোপনে উন্নত করার চেষ্টা চালিয়ে গেছে বছরের পর বছর ধরে। আর এখন যদি সেই প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে চলে যায় তাহলে এটা শুধু একটা সাবমেরিন লেনদেন হিসেবে দেখলে ভুল হবে। এটা হবে দুই অঞ্চলের শক্তির ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তন। পুরো হিসাবটাই বদলে যাবে। এই প্রসঙ্গে আরেকটা বিষয় মনে করে
করে দেওয়া দরকার। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে কয়েক মাস আগে উত্তর কোরিয়া ইরানকে নজরদারি ড্রোন সরবরাহ করেছিল। ঠিক সেই সময়ে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। সেই সময় ওই ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে দাবি ওঠে। শোনা যায় এই ড্রোন সফলভাবে নজরদারি চালিয়ে ইরানের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে এনেছিল। সেই সময় থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল যে ইরান উত্তর কোরিয়াকে এর বিনিময়ে কী দেবে। এখন সাবমেরিনের এই খবর সেই প্রশ্নের উত্তর অনেকটাই দিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে। কিছু বিশেষজ্ঞ আরও এক ধাপ এগিয়ে চিন্তা করছেন। তারা বলছেন যদি উত্তর কোরিয়া এই ধরনের সাবমেরিন পায় তাহলে তারা শুধু সেগুলো ব্যবহার করেই ক্ষান্ত থাকবে না, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই সাবমেরিনগুলোকে পরিবর্তন করবে, উন্নয়ন করবে, নতুন প্রযুক্তি যোগ করবে। উত্তর কোরিয়া অতীতে বিদেশি প্রযুক্তি নিজেদের মতো করে পরিবর্তন করার নজির অনেকবার দেখিয়েছে। তারা অন্যের কাছ থেকে কিছু পেলে সেটাকে নিজের মতো করে বদলে ফেলে। ফলে ভবিষ্যতে এই সাবমেরিনগুলো আরও কতটা আধুনিক আর ভয়ঙ্কর হবে সেটা নিয়ে এখন থেকেই আলোচনা চলছে। এই খবর প্রকাশে আসার পর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। তারা চোখ রাখছে প্রতিটি নড়াচড়ায়। কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত কেউ মুখ খোলেননি। যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এই বিষয়ে। একইভাবে ইরান অথবা উত্তর কোরিয়াও প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। সবাই চুপচাপ। এই নীরবতাই সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। যখন সবাই চুপ থাকে তখন বুঝতে হবে কিছু একটা হচ্ছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশও বিষয়টি মনোযোগ দিয়ে দেখেছে। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। সাবমেরিন একবার পানির নিচে চলে গেলে সেটাকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তার গতিবিধি বোঝা প্রায় অসম্ভব। সে কোথায় যাচ্ছে, কি করছে জানার উপায় থাকে না। আর এই অনিশ্চয়তাই সাবমেরিনকে এত ভয়ঙ্কর করে তোলে। শত্রু জানে না কোথা থেকে আঘাত আসবে, এই না জানাটাই মানসিক চাপ তৈরি করে। সব মিলিয়ে বলা যায় ইরান আর উত্তর কোরিয়ার সম্ভাব্য সাবমেরিন সহযোগিতার এই খবরটি সাধারণ কোনো খবর হিসেবে দেখা হচ্ছে না কোথাও। এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে, যদিও এখনও অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। ঠিক কী ধরনের সাবমেরিন দেওয়া হবে সেটা জানা যায়নি। কতগুলো পাঠানো হবে সেই সংখ্যা নিশ্চিত নয়। কী শর্তে এই লেনদেন হচ্ছে তার বিস্তারিত কিছু জানা নেই। আদৌ পাঠানো হচ্ছে কিনা সেটাও শতভাগ নিশ্চিত না। কিন্তু একটা বিষয় একদম সত্য, আর সেটা হলো বিশ্বের বড় বড় সামরিক লেনদেনগুলো সব সময় চুপচাপভাবেই হয়ে থাকে। কোনো ঘোষণা হয় না, কোনো সংবাদ সম্মেলন হয় না, গোপনে সব হয়ে যায়। যখন জানা যায় তখন অনেক কিছু বদলে গেছে। এই মুহূর্তে পৃথিবী হয়তো সেই রকম একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ইরান আর উত্তর কোরিয়া যদি সত্যিই পানির নিচে একটা নতুন জোট তৈরি করে ফেলে তাহলে আগামী দিনগুলোতে অনেক কিছু বদলে যাবে। সেই পরিবর্তন কেমন হবে সেটা এখন বলা কঠিন, কিন্তু এটুকু বলা যায় যে বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন কিছু আঁকা হতে যাচ্ছে। আর সেই আঁকা আঁকি হচ্ছে পানির গভীরে, যেখানে কারো চোখ পৌঁছায় না।